আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির এক অদ্ভুত এবং নির্মম ব্যাকরণ আছে। যে গদিতে বসে মানুষ দেশ শাসন করে, সেই গদির পায়াগুলো কিন্তু শুধু কাঠ বা লোহা দিয়ে আসলে তৈরি হয় না। এগুলো মূলত তৈরি হয় সাধারণ মানুষের নীরব সম্মতি, স্বস্তি আর দীর্ঘশ্বাসের উপর ভর করে। আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা নিয়ে হয়তো অনেকেই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না, কিন্তু একটু গভীরে গিয়ে তলিয়ে দেখলে আপনাদের বুকের ভেতরটা একটু হলেও কিন্তু কেঁপে উঠবে। আপনারা হয়তো ভাবছেন, আজ আবার কোন নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, তাই না? সমীকরণটা আসলে নতুন নয়, কিন্তু এর পেছনের যে গল্পটা আজকে এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো, সেখানে এমন একটা টুইস্ট আছে যা আপনাকে আসলে রীতিমতো বাধ্য করবে আমাদের অতীত আর বর্তমানকে একটা নতুন আয়নার সামনে দাঁড় করাতে। সুপ্রিয় দর্শক, একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। খুব বেশি দিন আগের কথা নয়, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার যেটি ছিল, সেই সরকারের আমলে যখন ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছিল, তখন আমাদের রাজনীতির মাঠ কতটা গরম ছিল। আপনাদের কি এই বিষয়টুকু এখন মনে পড়ে? ভারতের আদানি গ্রুপ কিংবা ত্রিপুরা থেকে যখন বিদ্যুৎ আসছিল, তখন কিন্তু সমালোচনার কোনো কমতি ছিল না। তখন যারা বিরোধী দলে ছিলেন, অর্থাৎ আজকে যারা ক্ষমতায়, তারা কিন্তু এই চুক্তিগুলো নিয়ে বলা চলে তুমুল সমালোচনা করছিলেন। তখন বলা হয়েছিল, কেন এত বেশি দামে বিদ্যুৎ কেনা হচ্ছে? আদানির ক্যাপাসিটি চার্জ নিয়ে কত কথা, কত টকশো, কত কলাম লেখা হলো। সে সময় ভারতের কাছ থেকে কেনা বিদ্যুতের ইউনিট প্রতি যে দাম, সেটা আসলে কত পড়েছিল? দর্শক, কয়লার দামের ওঠানামার উপর ভিত্তি করে সেটি হয়তো 8, 10 বা সর্বোচ্চ 14, 15 টাকায় গিয়ে ঠেকেছিল। সাধারণ মানুষ তখনও কিন্তু হিসাব করছিল। কেন? কারণ বিদ্যুতের দাম একটু বাড়লেই মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে। কিন্তু এখানে একটা সূক্ষ্ম বিষয় আমাদের অবশ্য স্বীকার করতেই হবে। সেটা হচ্ছে, আওয়ামী লীগ সরকার হয়তো কিছুটা বেশি দামে বিদ্যুৎ কিনেছিল। চুক্তির শর্ত নিয়ে হয়তো হাজারটা প্রশ্ন সেই সময় তোলা হয়েছিল, এখনো তোলা যায়। কিন্তু দিন শেষে একটা সত্য কেউ অস্বীকার করতে পারবে না। সেটা হচ্ছে, তারা কিন্তু মানুষকে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের একটা নিশ্চয়তা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল এবং তারা সফল হয়েছিল। সে সময় অন্ততপক্ষে মানুষের ঘরে আলো ছিল এবং কারখানাগুলো চলছিল, কারখানাগুলো বন্ধ হয়নি। দর্শক, আর ঠিক এখানে কিন্তু আসে আমাদের আজকের গল্পের সেই চরম টুইস্ট। যে মানুষগুলো কাল পর্যন্ত ভারতের 10 থেকে 15 টাকার বিদ্যুতের সমালোচনা করে গলা ফাটিয়েছেন, রাজপথ গরম করেছিলেন, আর যখন তারা ক্ষমতার মসনদে, তখন তারা কি করছেন? দর্শক, ইতিমধ্যে খবর বেরিয়েছে, বর্তমান বিএনপি সরকার চীনের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঢাকার আমিন বাজারের বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা কি জানেন এই বিদ্যুতের দাম আসলে কত নির্ধারণ করা হয়েছে? শুনলে হয়তো আপনার নিজের কালকেই আপনি বিশ্বাস করতে পারবেন না, অথবা আপনার বিশ্বাস করতে কষ্ট হবে। প্রতি ইউনিট 25 টাকা। হ্যাঁ, আমি আবারও বলছি, প্রতি ইউনিট 25 টাকা। যেখানে আমিনবাজারের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ল্যান্ডফিল্ডে জমে থাকা বর্জ্য থেকেও প্রতিদিন আরো 40 থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবং পাওয়ার চায়না নামক আরেকটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের কাজ চলছে বলেও কিন্তু বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে। এখন একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন দর্শক হিসাবে আপনি একটু চোখ বন্ধ করুন এবং চোখ বন্ধ করে এবারে হিসাবটা মেলানোর চেষ্টা করুন। একটা রাষ্ট্র যখন 25 টাকা ইউনিটে উৎপাদকের কাছ থেকে বিদ্যুৎ কেনে, তখন সঞ্চালন লাইন, সিস্টেম লস আর ডিস্ট্রিবিউশন কোম্পানির মুনাফা পার হয়ে সেই বিদ্যুতের চাকা ঘুরে যখন সাধারণ মানুষের মিটার পর্যন্ত পৌঁছায়, তখন তার দাম কোথায় গিয়ে দাঁড়াবে? 30 টাকা, 35 টাকা? সাধারণ মানুষের পকেটের অবস্থা কি আমরা জানি না? মাস শেষে যখন বিদ্যুতের বিলের কাগজটা একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত কোনো বাবার হাতে আসে, তখন তার কপালে রীতিমতো যে চিন্তার ভাঁজ পড়ে, বুকের ভেতর যে দীর্ঘশ্বাসটা তৈরি হয়, সেই দীর্ঘশ্বাস কিন্তু কোনো সাধারণ বাতাস নয়। এই দীর্ঘশ্বাসেই কিন্তু বড় বড় স্বৈরশাসক, বড় বড় প্রতাপশালী সরকারের গদি একদম তাসের ঘরের মতো উল্টে যায়।
এবং এর ইতিহাস কিন্তু আমরা বারবার দেখেছি এবং ইতিহাস আমাদের বারবার কিন্তু শিক্ষা দেয়। এই যে আজকে একটা ভয়াবহ বিদ্যুৎ সংকট আমাদের দেশে চলমান রয়েছে, এই বিদ্যুৎ সংকটের কারণে আমরা কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছি আমাদের দেশের বড় বড় শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের সব থেকে বড় যে শিল্প খাত, আমাদের তৈরি পোশাক শিল্প, আমাদের গার্মেন্টস শিল্প, সেটা কিন্তু প্রতিদিন আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি কোনো না কোনো বড় কোম্পানি তাদের প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছে। এর পেছনে কি কারণ? এর পেছনে কি শুধুই বিদ্যুৎ সংকট, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? দেখুন সুপ্রিয় দর্শক, বিদ্যুৎ সংকট তো আছেই, তার সাথে বিদ্যুতের অতিরিক্ত দাম। এবং একটা কোম্পানি তার সব কিছু কাটকর্তন করে যখন বিদ্যুতের দাম পরিশোধ করতে গিয়ে হিমশিম খায়, তখন কিন্তু সে তার যে কোম্পানি চালাচ্ছে বা পরিচালনা করছে, এটা পরিচালনা করা অনেকটাই ব্যর্থতা হিসাবে মনে করেন। একটা কোম্পানি পরিচালনা করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আর এই জায়গাতে গিয়ে কিন্তু সেই কোম্পানির মালিক বা কর্তৃপক্ষ কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। আজকেও আমি বেশ কিছু গণমাধ্যম লক্ষ্য করলাম এবং দেখলাম অনেক বড় বড় কলকারখানা বা গার্মেন্টস তারা কিন্তু বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একবার চিন্তা করুন, মানুষের বেকারত্ব বাড়ছে। আমি আমার বিগত একটি আলোচনায় এই গার্মেন্টস খাত নিয়ে এবং গাজীপুরের ঘটনা নিয়ে বিশদ আলোচনা করেছি। দেখুন, এই যে শিল্প, এগুলো বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ কিন্তু বেকার হয়ে যায়। আর সাধারণ মানুষের মধ্যে যখন বেকারত্ব বাড়ে, তখন এই বিদ্যুতের বাড়তি বিল পরিশোধ করা তাদের জন্য কিন্তু আরো অনেক কষ্টের কাজ হয়ে দাঁড়ায়। আর এখান থেকে কিন্তু একটা বড় গণবিস্ফোরণ তৈরি হয়, মানুষের মধ্যে হতাশা তৈরি হয় এবং হতাশা কিন্তু এক এক সময় এক এক রূপ ধারণ করে। এই হতাশা যখন চরম রূপ ধারণ করবে, তখন সাধারণ জনগণ কিন্তু কোনোভাবেই সরকারের সকল ভালো কাজ যেগুলো রয়েছে সেই কাজগুলো উপেক্ষা করবে। উপেক্ষা করে তারা একটি মাত্র বিষয় নিয়ে কিন্তু খুবই ফেটে পড়বে। বর্তমান সময়ে আমাদের দেশে যে বিরোধী দল রয়েছে, তারা আমরা দেখতে পাচ্ছি জনগণের এই সংকটগুলো নিয়ে কোনো ধরনের কথা বলছে না। তারা কথা বলছে গণভোট নিয়ে কিংবা সংবিধান নিয়ে। এখন একবার চিন্তা করুন, একটি দেশের বিরোধী দল যাদের কাজ হচ্ছে সরকার দল এবং জনগণের সংকট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলা, সরকারের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করা, কিন্তু তারা সেটা না করে তারা তাদের নিজস্ব যে স্বার্থ রয়েছে, যে রাজনৈতিক ফায়দা রয়েছে, সেটা নিয়ে চিন্তা করছে। তাহলে কি সরকারের উপর থেকে যেমন জনগণের একটা আশা ছিল সেটা যেমন নিরাশায় পরিণত হচ্ছে, ঠিক একইভাবে বিরোধী দলের প্রতিও কিন্তু মানুষের একটা ক্ষোভ তৈরি হচ্ছে। আলটিমেটলি দেশের রাজনৈতিক দলগুলোর অবস্থান বর্তমান সময়ে জনগণের ম্যান্ডেটের বিপক্ষে অবস্থান করছে এবং এটা কিন্তু মাঠের বাইরে থাকা যে রাজনৈতিক শক্তি রয়েছে, আওয়ামী লীগ, তাদের জন্য একটা বড় স্পেস তৈরি করে দিচ্ছে। সেটা যেমন দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেটা যেমন জনগণের মনস্তাত্ত্বিকভাবে, ঠিক একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এবং এটা কিন্তু বর্তমান সরকার এবং বর্তমান বিরোধী দলের জন্য অনেক বড় একটি দুঃসংবাদের কারণ। দেখুন সুপ্রিয় দর্শক, রাজনীতিতে মানুষের স্মৃতি খুব ক্ষণস্থায়ী বলে একটা প্রবাদ আছে, কিন্তু আমি বলি মানুষের পকেটের স্মৃতি মোটেও আসলে ক্ষণস্থায়ী নয়। মানুষ যখন দেখবে তাদের বিদ্যুৎ বিল রাতারাতি দ্বিগুণ বা তিনগুণ হয়ে গেছে, তখন কিন্তু তাদের মনস্তাত্ত্বিক যে চিন্তাধারা, আমি প্রথমে যেটা বলছি, সেই চিন্তাধারার একটা বিশাল এবং ভয়ানক পরিবর্তন আসবে। মানুষ তখন চায়ের দোকানে, বাজারের আড্ডায় অতীত আর বর্তমানের যে বিষয় রয়েছে সেগুলো তুলনা করতে শুরু করবে এবং এটা কিন্তু চলমান। তারা খুব সাবলীলভাবে বলতে শুরু করবে, আরে ভাই, আগের আওয়ামী লীগ সরকারই তো ভারত থেকে 14 টাকায় বিদ্যুৎ এনেও আমাদের অন্তত পক্ষে আলো দিয়েছিল। আর বর্তমান সরকার এখন কি করছে? বর্তমান সরকার চীন থেকে 25 টাকায় বিদ্যুৎ কেনার পরিকল্পনা করছে, কিন্তু আমাদের ঘরে বিদ্যুৎ নেই। এই যে একটা তুলনা, এই যে একটা সাধারণ মানুষের উপলব্ধি, এটা কিন্তু বর্তমান সরকারের জন্য, আমি যেভাবে পূর্বে বলেছি, একটা ভয়াবহ অশনি সংকেত। দর্শক, বিগত দিনে আমরা কি দেখেছি? আমরা দেখেছি বিদ্যুতের দাম সামান্য বাড়লে সাধারণ জনগণ কিভাবে আসলে ফুঁসে উঠত। রাস্তায় মানুষের চোখে মুখে যে ক্ষোভ আমরা দেখেছি, সেটা কিন্তু কোনো সাজানো নাটক ছিল না, সেটা মানুষের একান্ত নিজস্ব চিন্তাধারা ছিল। মানুষ দিন শেষে কোনো রাজনৈতিক দলের অন্ধ দাস নয়, এটা মনে রাখতে হবে। তারা চায় মাস শেষে বিলগুলো ঠিকঠাক শোধ করে দুমুঠো ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে। কিন্তু যখনই এই সমীকরণে টান পড়ে, মানুষ যখন বিল দিতে গিয়ে হিমশিম খায়, তখনই কিন্তু একটা বিশাল বিদ্রোহের জন্ম নেয়।
বর্তমান সরকারকে আজ এই বিষয়টি খুব গভীরভাবে কিন্তু অনুধাবন করতে হবে। এই যে আপনারা যে গদিতে বসে আছেন, সেই গদি কিন্তু ফুলের বিছানা নয়, বরং এটা একটা সুপ্ত আগ্নেয়গিরি বলা চলে। আপনারা যদি মনে করেন পরিবেশ রক্ষার নামে বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আধুনিক যে গল্প রয়েছে, সেই গল্পের মোড়কে চীনের সাথে 25 টাকা ইউনিটের এই চুক্তি আপনারা খুব সহজেই সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেবেন, আর মানুষ সেটা মুখ বুজে মেনে নেবে, তাহলে আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি আপনারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। কারণ যে অস্ত্র দিয়ে আপনারা একসময় আগের সরকারকে ঘায়েল করেছিলেন, সেই একই অস্ত্র কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি আপনাদের দিকেই তাক করা হচ্ছে, বা অনেকটা তাক করার অবস্থানে চলে গেছে। দর্শক, বিদ্যুৎ বিল বাড়লে কি হয়? বিদ্যুৎ বিল বাড়লে সাধারণ মানুষ যখন জীবনযাত্রার ব্যয় মেটাতে হাঁপিয়ে উঠবে, তখন সেই ক্ষোভ কিন্তু আর কোনোভাবে ঘরের চার দেয়ালে আটকে থাকবে না। এটা স্বাভাবিক এবং ইতিহাস থেকে প্রমাণিত। জনগণের ক্ষোভ যদি চরম আকার ধারণ করে, তবে শুধুমাত্র এই একটি কারণেই, হ্যাঁ, শুধুমাত্র এই বিদ্যুতের দাম আর মূল্যস্ফীতির কারণেই বর্তমান বিএনপি সরকার তাদের গদি রয়েছে সেই গদি হারাতে পারে। এবং বিশ্বাস করুন, রাজনীতির এই নির্মম অঙ্কে এটা একেবারেই কিন্তু অসম্ভব কিছু নয়। তাই সরকারকে এখনই আসলে খুব বুঝে শুনে হিসাব কষে সিদ্ধান্ত নিতে হবে। জনগণের পকেটের সক্ষমতার যে বিষয়, সেই বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। কারণ আপনি যতই আসলে আধুনিক প্রযুক্তি আর মেগা প্রজেক্টের গল্প শোনান না কেন, মাস শেষে মানুষের পকেট যদি খালি হয়ে যায়, তবে সেই মানুষ কিন্তু কাউকে ক্ষমা করে না। দর্শক, রাজনীতির মঞ্চে হিরো থেকে জিরো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, এটাও কিন্তু আমরা দেখেছি। তাই সময় থাকতে সাবধান হওয়াই কি বুদ্ধিমানের কাজ নয়? আমি অনুরোধ করব আপনারা একটু গভীরভাবে ভাবুন। আমাদের নীতি নির্ধারক যারা আছেন, তারা চুক্তি করার পূর্বে সাধারণ জনগণের যে মনস্তান্ত্রিক চিন্তাধারা রয়েছে, সেটাও বোঝার চেষ্টা করুন এবং বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেন। কারণ দিন শেষে এই জনগণই আপনাদের জন্য এবং আপনারা জনগণের জন্য। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।